তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েরা দেখো, তোমাদের শক্তি চট্টোপাধ্যায়ের নদী বলে যে কবিতাটা আছে সেই কবিতাটি আজকে আমি তোমাদের পড়াবো। কবিতাটা পড়ানোর পর তোমাদের কবিতাটা বোঝাবো, আলোচনা করব এবং তারপরে যে শেষের প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি আজকে অথবা অন্য কোনো একটা দিন আলোচনা করে দেবো। তোমাদের তৃতীয় শ্রেণীর বলে নয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এই সমস্ত শ্রেণীগুলিতে নদী সম্বন্ধীয় অনেকগুলি আমাদের পাঠ আছে। যেমন নদীর তীরে একা, জীবন সর্দার বা সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, তারপরে আমার মার বাপের বাড়ি, তারপরে মায়াদ্বীপ, নৌকাযাত্রা, সত্যি সোনার গল্প। দ্বিতীয় শ্রেণীতে তোমাদের নদীর সম্বন্ধে শূন্যস্থান পূরণ ছিল, প্রায় 12-14টা নদীর নাম, ওখানে 15-20টা নদীর নাম তোমাদের ওখানে লিখতে হয়েছিল। তাই নদী আমাদের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিনভাবে জড়িয়ে আছে, যে কোনো সভ্যতাই নদীর সঙ্গে জড়িয়ে আছে। এই কবিতাটা কিন্তু অত্যধিক মজার এবং তোমাদের মনে হচ্ছে আপাত দৃষ্টিতে কবিতাটার অর্থ যা, সেটা কিন্তু নয়, ঠিক তার উল্টো। আমি আগে কবিতাটা বলে দিই। নদী, শক্তি চট্টোপাধ্যায়। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভর। তা নয় গেলি বেঁকে সোজা সহজ পথের থেকে, আমায় বাঁকতে করে মানা পথে ঘাটেরই 10 জনাই। ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে, নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভর। তাহলে আমাদের এখান থেকে আগে প্রশ্নোত্তর নাম্বার পাওয়ার মতন করে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো একটু আলোচনা করে নিচ্ছি। নদী মানে হচ্ছে স্রোতস্বিনী, সোজা মানে সরল, সঙ্গে মানে সাথে, জীবন ভোর মানে আজীবন, মানে সব সময় বা সর্বদা। বেঁকে মানে বাঁকা পথে, বাঁক মানে বক্রতা, সহজ মানেও সোজা, সহজ মানে সরল, আমায় বাঁকতে করে মানা, মানা মানে বারণ, নিষেধ, পথে ঘাটেরই 10 জনাই। পথে ঘাটের 10 জনা মানে আমাদের আশেপাশের নানান মানুষ, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, লোকজন, বন্ধু বান্ধব, গুরুজন, যতজনকে বোঝায়। এই পথে ঘাটের 10 জনা মানে কি, যার সঙ্গে দেখা হয় রাস্তাঘাটে চলতে গিয়ে, আমাদের যার সঙ্গে দেখা হয় তাদের দিকে আমরা পথে ঘাটের 10 জনা বলছি। তার মানে এখানে সাধারণ মানুষের কথা বলা হয়েছে। ভালো তো নয় বাঁকা সোজা সহজ পথের থেকে। আচ্ছা, পথে যিনি চলেন তাকে বলা হয় পথিক। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভর। নদী মানে স্রোতস্বিনী, নদী মানে তরঙ্গিনী, নদী মানে বেগবতী, অনেকগুলি মানে হয়। তাহলে এই ছড়াটা, কবিতাটা পড়ার পর তোমাদের কি মনে হচ্ছে? তোমাদের মনে হচ্ছে লেখক বলছেন, লেখকের খুব আফসোস যে লেখক নদীকে খুবই ভালোবাসেন। নদী যদি সহজ সোজা সরল পথেই চলতো তাহলে লেখক নদীর সঙ্গেই সারা জীবন চলতেন, তিনি আর সংসারে থাকতেন না, ঘরেও থাকতেন না, নদীর সঙ্গেই চলতে শুরু করতেন। গল্পটা আপাত দৃষ্টিতে, কবিতাটার অর্থ আপাত দৃষ্টিতে এটা মনে হলেও আসলে কিন্তু তা মোটেই নয়। এটার একটা ভাবার্থ আছে। ভাবার্থ আছে মানে কি, লেখক আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যেন নদী যদি সোজা পথে চলতো তাহলে নদীর সঙ্গেই তিনি চলতে শুরু করতেন। তা কিন্তু মোটেই নয়। আসলে লেখক হচ্ছেন সংসারী মানুষ, আর সংসারী মানুষদের নানান রকম পাবন্দি থাকে, বাধা থাকে, সব জায়গায় নিষেধ থাকে। কোনো কিছু নতুন কিছু করতে গেলে নানান জায়গা থেকে বাধা আসে। কেন কি, সংসারী মানুষদের সংসারে থাকতে হবে, সংসারের নিয়ম পালন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে সাংসারিক যে বিধিনিষেধ সেগুলিকেও মেনে চলতে হয়। না হলেই 10 জনে 10 রকম কথা বলে, সমালোচনা হয়, নিন্দা হয়। নিন্দুক এবং সমালোচক কবিকে ছিঁড়ে খাওয়ার জন্য বসেই আছে। এটা হচ্ছে আমাদের ছোটদের জন্য মনে হচ্ছে যেন লেখক বলছেন সোজা সহজ সরল পথে যাওয়াই ভালো, কখনোই আঁকা বাঁকা পথে যাওয়া ভালো নয়। নদী সে বাজে কাজ করছে, সে ঠিক কাজ করছে না, সে আঁকা বাঁকা পথে যাচ্ছে বলে লেখকের মন থাকা সত্ত্বেও নদীর সঙ্গে যেতে পারছেন না। আসলে এটা কিন্তু নয়। আমি তোমাদের জন্য এটা লিখে রেখেছি, আমি পড়ে শোনাচ্ছি, তোমরা দেখো। এই প্রশ্ন আসে না তৃতীয় শ্রেণীতে, কেন পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণীতেও কোনোদিনই, খুব মানে একটু ভালো স্কুল না হলে এই ভাবার্থ দেওয়ার বিষয়টা মাস্টার স্যারে এড়িয়ে যান, কেন কি অনেক ছেলে মেয়ে লিখতে পারে না। নদী কবিতাটির মূল ভাব বা ভাবার্থ লেখো। আমি যেমন করে লিখেছি সেরকম করেই তোমাকে লিখতে হবে তা নয়, কিন্তু মোটামুটি
মূল ভাব যেটা, সেই ভাবটা কিন্তু লুকিয়ে আছে। কবি শক্তি চট্টোপাধ্যায়ের নদী কবিতাটি পড়লে আপাত দৃষ্টিতে মনে হয় যেন কবি নদীকে সোজা পথে চলতে উপদেশ দিয়েছেন, অথবা তার আফসোস হয়েছে নদী সোজা পথে চলতে পারছে না বলে তিনিও নদীর সাথে চলতে পারছেন না। নদী যদি সোজা পথে চলতো তবে কবিও নদীর সাথে সারা জীবন চলতেন, কেননা বাঁকা পথে চলা ভালো নয় মোটেই, এমনটাই নাকি বলে পথে ঘাটের 10 জনা, অর্থাৎ তার আশেপাশের মানুষ যারা কবির সাথে জড়িয়ে আছেন, এবং তারা কবিকে উপদেশ দেন, অথবা বলা ভালো কবিকে সতর্ক করে দেন আঁকাবাঁকা পথে না যাওয়ার জন্য। ঘোড়াকে দেখেছো, ঘোড়া যখন দৌড়ায় বা ঘোড়া যখন রাস্তা দিয়ে চলে, তখন ঘোড়ার এই দুই পাশে এরকম করে দুটো দেওয়া থাকে, মানে এরকম করে যাতে ট্র্যাকের দিকে সোজা নজর চলে, আশেপাশে যাতে না তাকাতে পারে, তার জন্য ওটাকে বলে ঘোড়ার ঠুলি। তা আমাদের এই সংসারী মানুষদের ঠুলি পরিয়ে রেখে দেওয়া হয় যেন আশেপাশে চোখ না যায়, একদম সোজা পথেই যেন আমাদের দৃষ্টি থাকে। আসলে বিষয়টা মোটেই তা নয়, বরং সম্পূর্ণ উল্টো। মানুষ, বিশেষত সংসারী মানুষ, নতুন কিছু করলেই, নতুন চিন্তাভাবনা করলেই, অথবা গতানুগতিক জীবনের থেকে অন্য কিছু করতে গেলেই চারিদিক থেকে নানা বাধা আসে। কবি হয়তো 10 জনের কথা উপেক্ষা করে নদীর মতো বাঁকা পথে চলতে পারছেন না ঠিকই, কিন্তু নদীর বাঁধনহীন গতি, তার বাঁকা পথ, তার উচ্ছলতা, তার স্রোত, তার বেগ, তার কোনো কিছু নিয়ম না মেনে সমস্ত বাধাকে অতিক্রম করে চলে যাওয়ার ক্ষমতা, এই সকল বিষয় কবিকে মুগ্ধই করে। তার মানে এখানে মোট কথা আমরা যেটা বুঝতে পারলাম, আসল কথা যেটা হচ্ছে, দুটো জিনিসই সত্যি। একটা হচ্ছে সোজা পথেও চলতে হবে, আবার এটাও ঠিক 10 জনাই, পথেঘাটের 10 জনা যতই মানা করুক, সবাই সোজা পথে চলেন না, সবাই সোজা পথে চলবার মানুষ নয়। আর এই সবাই সোজা পথে চলে না বলেই পৃথিবীটা এত সুন্দর, পৃথিবীটা ব্যতিক্রমী এবং পৃথিবীটা বৈচিত্র্যময়। তাহলে এই হলো আমার বিষয়বস্তু। এইবার এখানে যে জিনিসগুলি আছে, প্রথমে এই কবি পরিচিতি আছে। দেখো, শক্তি চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের বিখ্যাত কবি, প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈষদ্য, এছাড়াও ধর্মে আছি জিরাফেও আছি, হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, সোনার মাছি খুন করেছি, যেতে পারি কিন্তু কেন যাবো। এই যেতে পারি কিন্তু কেন যাবো কবিতাটা অসম্ভব ভালো, তোমাদের দিকে একদিন পরে শোনাবো, আগে পড়া করে নাও। কুঁয়োতলা, অবনী বাড়ি আছো, এগুলি হচ্ছে বিখ্যাত উপন্যাস, আনন্দ পুরস্কার এবং সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। এবার দেখো এখানে যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো খুবই সহজ। নদীর কথা বললেই তোমার কোন নদীর কথা মনে আসে? আমাদের প্রথমে গঙ্গা নদীর কথা মনে আসে, দ্য হোলিয়েস্ট রিভার অফ ইন্ডিয়া। তাছাড়া আমি যে অঞ্চলে বাস করি, যদি ভাগীরথী, যদি রূপনারায়ণের তীর হয় তাহলে রূপনারায়ণ, যারা উত্তরবঙ্গে বাস করে তাদের কাছে তিস্তা, তোরসা, ইয়ের কাছে জীবনানন্দের কাছে ধানসিঁড়ির কথা বারবার এসছে ঘুরে নদী। তাহলে এই সমস্ত নদীগুলি আমরা যেখানে থাকো তার আশেপাশে দেখবে কিছু না কিছু নদী আছে, আমরা সেই নদীর কথা লিখতে পারবো। নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? নদী থেকে আমরা উর্বর পলিমাটি পাই, নদী থেকে জল পাই। আগে তো নদীর জল পানীয় হিসেবে ব্যবহার করা হতো, এখন নদীর জল সেচের কাজে দেওয়া হয়। নদীর থেকে আমরা মাছ পাই। রবীন্দ্রনাথ ঠাকুর আব্দুল মাঝির যে গল্প, সে আব্দুল মাঝির গল্পের জায়গায় একটা জায়গায় বলেছে, দেখো, যে আব্দুল মাঝি ছুচলতার দাড়ি, গোপ্তার কামানো, মাথা তার নাড়া, তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ আর কচ্ছপের ডিম। পদ্মা থেকে মানে পদ্মার জল থেকে কচ্ছপের ডিম তুলে এনে দিত তা নয়, ইলিশ মাছটা আনতো পদ্মার থেকে, আর কচ্ছপের ডিম নিয়ে আসতো পদ্মার চর থেকে। পদ্মার চরে বালির মধ্যে কচ্ছপ বালিতে ডিম ঢাকা দিয়ে রাখতো, আর সেই ডিম আব্দুল মাঝি এনে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা মানে ঠাকুরদাকে এনে দিতেন। তাহলে নদীর থেকে আমরা মাছ পাই, কচ্ছপ পাই বললেও ভালো, কিন্তু কচ্ছপ এখন আর খাই না, কচ্ছপ নিষিদ্ধ শিকার বা ধরা খাওয়া। আর নদীর থেকে কি কি পাচ্ছি? নদীর থেকে মাছ পাচ্ছে, চিংড়ি মাছ পাওয়া যায়, সুন্দরবনের দিকে নদীতে কাঁকড়া পাওয়া যায়। নদীতে চলে এমন কয়েকটি যানবাহনের নাম। যানবাহনের নাম বলতে নৌকার অনেকগুলো ভাগ আছে, ডিঙি, ডোঙা, পানসি নৌকা, মহাজনী নৌকা, ময়ূরপঙ্খী নৌকা, এখন লঞ্চ, স্টিমার। সুন্দরবন অঞ্চল বা হলদিয়ার কাছাকাছি অঞ্চলগুলিতে নদীতে ছোট বড় কিছু জাহাজও চলাচল করে। নদীতে পাওয়া যায় এমন কয়েকটি মাছের নাম লেখো। এমনিতে রুই কাতলা
পুকুরের মাছ, কিন্তু নদীতে যে মিষ্টি জলে যে বড় বড় 5 কিলো 10 কিলো করে বাজারে মাঝে মধ্যে আসে, দেখবে ফেসবুক, ইউটিউবে, টিভিতে দেয় 25 কিলোর কাতলা ধরা পড়লো, তাহলে কাতলা, রুই এগুলো নদীতেও পাওয়া যায়। এছাড়া ইলিশ পাওয়া যাচ্ছে প্রচুর পরিমাণে, পদ্মা, মেঘনা, যমুনা এই সমস্ত নদীগুলিতে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায়। এছাড়া ছোট ছোট মৌরালা, বেশ কিছু বাটা, এই ধরনের যে মাছ, পাঙাশ, বোয়াল, এই মাছগুলো নদীতে পাওয়া যায়। নদীর উপর সেতু তৈরি করা হয় কেন? এটা খুবই ভালো প্রশ্ন। নদীর উপর সেতু তৈরি করা হয় এদিক থেকে ওদিক যাওয়ার জন্য, এপার থেকে ওপার যাওয়ার জন্য, এদিকের মানুষের সাথে ওদিকের মানুষের যোগাযোগ গড়ে তুলবার জন্যে, বা এটা একটা অন্তর্নিহিত মানে আছে, এপার আর ওপার এর মধ্যে সবসময় একটা মানসিক দূরত্ব থাকে। আমরা যেমন বলি যে নদীর এপার কহে ছাইরিয়াত বিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তার মানে এই এপার ওপার মানুষ, এপার আর ওপারের মানুষের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটা যাতে না থাকে তার জন্য আমরা নদীতে সেতু দিই, যার ফলে আদান প্রদান, জিনিসের আদান প্রদান, মনের আদান প্রদান, লোকজনের আদান প্রদান বাড়ে। লোকজনের আদান প্রদান যত বাড়ে তত আমাদের মধ্যে বিভেদ বা বৈষম্য তত দূর হয়। এবার পশ্চিমবঙ্গে কয়েকটি নদীর নাম দেওয়া আছে, নদীগুলি কোথায় তা শিক্ষক শিক্ষিকার কাছ থেকে জেনে নাও। আমি তোমাদের দিকে এই সমস্ত নদীগুলি, ভারতের যে পশ্চিমবঙ্গে যে মানচিত্র আছে সেই মানচিত্রে আমি তোমাদের দিকে পরে একদিন দেখিয়ে দেবো। এবার দেখো, কবিতায় কবির মনের ইচ্ছাটি কি? এখানে যদি আমি নিশ্চিত যে 100 জনের মধ্যে 90 জনই লিখবে যে লেখক নদীর যদি আঁকাবাঁকা পথে না যেত তাহলে লেখক নদীর সঙ্গে সারা জীবন চলতেন। কিন্তু এটা সঠিক উত্তর নয় বলবো না, এটাই আপাত দৃষ্টিতে সঠিক উত্তর। কিন্তু কেউ যদি তোমরা লিখে ফেলো যে কবির আসলে সোজা পথে থাকতে চলতে ইচ্ছে করে না, কিন্তু পথে ঘাটের 10 জন তাকে বাধা দেন বলেই তিনি আসলে প্রকৃতপক্ষে নদীর আঁকাবাঁকা পথকেই ভালোবাসেন এবং আঁকাবাঁকা পথেই যেতে চান, যেতে পারেন না বলেই আফসোস, এবং তার জন্য তিনি এই কবিতাটি লিখেছেন। সেই ইচ্ছা অনুযায়ী তিনি চলতে পারলেন না কেন? কেন কি তাকে ছিঁড়ে খাওয়ার জন্যে, তাকে আঁচড় দেওয়া, মানে মানুষ দাঁত নখ বের করে আছে, তুমি যখনই নতুন কিছু করতে যাবে তোমাকে বাধা দেবে, তোমাকে অনুৎসাহী করে তুলবে। কি করছেন এগুলো, এইরকম কাজ কেউ করে, কি হবে এসব করে, আরে এমনি করেই আমাদের জীবন চলে গেল, আপনারও যেত, মানে এরকম করে ভুরি ভুরি উদাহরণ আছে। তোমাকে নতুন কিছু করতে গেলেই উপর থেকে 10 জন টেনে নামাবে। তাহলে তিনি তাহলে তার ইচ্ছা অনুযায়ী চলতে পারলেন না কেন? তিনি চলতে পারলেন না কেন কি, প্রথমত নদী আঁকাবাঁকা পথে চলে, আর তার আশেপাশের সমস্ত পরিচিত লোক তাকে সবসময় বাধা দেন এবং বুদ্ধি দেন যে সোজা পথে চলাই ভালো, আঁকাবাঁকা পথে চলা মোটেই ভালো কিছু নয়। নদী কিভাবে তার চলার পথে এগিয়ে চলে? নদী আঁকাবাঁকা পথে তার চলার পথে এগিয়ে চলে। কিন্তু খালি এইটুকু লিখলেই হবে না, বাধাহীনভাবে সমস্ত বাধাকে দূর করে নদী আঁকাবাঁকা পথে এগিয়ে চলে। আসলে এটা কিন্তু ভূগোলের দিক থেকে যদি দেখো তাহলে কিন্তু ঠিক হলো না। ভূগোলের দিক থেকে দেখলে নদী আঁকাবাঁকা পথে চলছে কখন? যখন সে বাধা দূর করতে পারছে না। তাহলে এখানে একটা জিনিস, খুব সুন্দর জিনিস শেখার আছে। তোমার সামনে বাধা আসবে, তোমার সামনে বিভিন্ন রকম সমস্যা আসবে, তুমি যদি সেই সমস্যাগুলিকে ওভারকাম করতে পারো, সেই সমস্যাগুলিকে ধুয়ে মুছে সরিয়ে দিয়ে সামনে সোজাসুজি যেতে পারছো, তাহলে তাই চলো। আর যদি তা চলতে না পারছো তাহলে সেই সমস্যাগুলিকে পাশ কাটিয়ে চলে যাও, সেই নিন্দাগুলোকে, সেই সমালোচনাগুলোকে পাশ কাটিয়ে তারপরে তুমি তোমার চলার পথ করে নাও, কিন্তু চলতে থাকো। একটা খুব সুন্দর কথা আছে, এটা সবারই জানো, অনেকেরই জানা, যে তুমি ছুটতে থাকো। যদি নিতান্তই ছুটতে না পারো, হাঁটতে থাকো। যদি হাঁটতে না পারছো তাহলে হামাগুড়ি দাও। যদি হামাগুড়ি দিতে না পারছো তাহলে ক্রল করো। ক্রল করো মানে ঘষ্টাতে ঘষ্টাতে যাও, কিন্তু কখনো থেমে যেও না। কেন কি, থেমে যাওয়ার নামই হচ্ছে মৃত্যু, চলার নামই জীবন। তাহলে আজকে এটুকুই, একটা ভালো কবিতা পড়ালাম এবং বোঝালাম যেটা, সেটা কিন্তু আমি নিশ্চিতভাবে বলছি তোমাদের যে তোমরা একটু অন্যরকমভাবে ভাবতে শেখো। এখানে লেখক নদীর মতন আঁকাবাঁকা পথেই চলতে চেয়েছেন বলেই তিনি লেখক হয়েছেন, না হলে এতদিন সংসারে মানুষ হয়ে যেত। রাখি।